নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সকল সহকর্মী, সকল শিক্ষার্থী, সকল অভিভাবককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের বিকালবেলা লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন এবং হবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব। তোমরা যে যেখানে থাকো, তোমরা তোমাদের বই পুস্তক নিয়ে, খাতা কলম নিয়ে বসে পড়ো এবং দেখো আমরা কি করতে যাচ্ছি। তো কথা আর না বাড়িয়ে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি আমাদের আজকের পাঠ। আমাদের আজকের পাঠটা সে স্ক্রিনে তোমরা কিসের এই ছবিটা দিয়ে তোমরা কি বুঝতে পারছো? কোনো কিছু কি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? প্রিয় শিক্ষার্থীরা, এই স্ক্রিনে প্রদর্শিত চিত্র থেকেই আমরা বুঝতে পারি যে আমরা কি পড়তে যাচ্ছি। এখানে অর্থাৎ এখানে গাছের চারা দেখা যাচ্ছে, তার পাশে কিছু জিনিস দেখা যাচ্ছে। এটার নাম কি? আমাদের হয়তো কারো কারো অভিজ্ঞতা থাকতেও পারে। ভেরি গুড। এটা কোন একটা কোষ। মোহাম্মদ আবুল কারি, সহকারী শিক্ষক, শুভঙ্কর বালিকা দাখিল মাদ্রাসা, সদর নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, এখানে স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা এই ছবিটায় মানব শিশুর জন্মগ্রহণ এর পর থেকে ধীরে ধীরে বৃদ্ধির প্রক্রিয়াটা এখানে এই ছবিটার মধ্যে তোমাদেরকে দেখানো হচ্ছে। যে এই যে আমরা একটু ধীরে ধীরে সে বড় হয়, হতে হতে তার সে এই পর্যায়ে গিয়ে থামে। ছোট শিশুটা এত বড় হয় কিভাবে, এটা প্রশ্ন। এই শিশু এটা একটা সেটা জীব বা প্রাণী। আমরা জানি যে পৃথিবীতে যতগুলো যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়ে থাকে। এই প্রতিটি জীবের এই পুরো একটা দেহ, এটা বিভিন্ন রকমের কোষ দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? প্রতিটি জীব দেহের এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে তারা বংশবৃদ্ধি করে। দুই প্রকারে রয়েছে। একটা হলো এককোষী জীবগুলো কোষ বিভাজন। এদের এই যে পুরো শরীরটা আমরা বলছি, তাদের যে দেহটা একটা কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো কি বিভিন্ন রকমের কোষ বিভাজন দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত এবং এভাবেই তাদের কি হয়, বৃদ্ধি ঘটে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একীভূত হওয়ার পর বহুটা মাত্রা কোষ থেকে। নিষিক্ত এই ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ
দিয়ে গঠিত হয় বিশাল একটা দেহ। এই লক্ষ লক্ষ এভাবে কোষ দিয়ে এক একটা দেহ বা শরীর গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বুঝলাম? চলো আমরা এটা একটু বোঝার জন্য একটা ভিডিও দেখে নেই। তাহলে আমরা এই বিষয়টা আমরা একটু একটা ভিডিও দেখে নেই। তো শিক্ষার্থীরা, কি দেখতে পেয়েছি আমরা? এখানে যেটা জিনিসের একটা, আমরা যখন কোনো বীজকে মাটিতে বপন করি, সুপ্ত অবস্থায় সে তখন মাটির নিচে থাকে। তার প্রয়োজনীয় উপাদান পেয়ে তখন তার সুপ্ত অবস্থা যখন ভাঙে, তখন সে এই সুপ্ত অবস্থায়, অর্থাৎ এটাকে আমরা ঘুমন্ত অবস্থায় বলতে পারি, এটা ভেঙে সে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করে। এখানে আমরা হচ্ছে ছোট চারা গাছটি বড় হচ্ছে কিভাবে, আমরা সেটা এখানে দেখতে পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন দেখে নেব কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কোষ বিভাজন, জীবদেহের 3 ধরনের কোষ বিভাজন হয়। কয় ধরনের? জীবদেহের 3 ধরনের কোষ বিভাজন হয়। হচ্ছে মাইটোসিস, 3 নম্বরটা হচ্ছে মিওসিস। এখন আমরা যদি প্রথম 1 নাম্বার কোষ বিভাজনটা নিয়ে একটু আলোকপাত করি, দেখা যাবে
প্রিয় শিক্ষার্থীরা, আন্তরিকভাবে দুঃখিত, বৈদ্যুতিক গোলাযোগের কারণে আমাদের পাঠে বিঘ্ন তৈরি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা ভিডিও দেখে দেব মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার ধাপ নিয়ে। কি দেখলাম প্রিয় শিক্ষার্থীরা? মাইটোসিস প্রক্রিয়ার কয়টা ধাপ রয়েছে। প্রথম ধাপ রয়েছে প্রোফেজ, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। দ্বিতীয় ধাপটি হচ্ছে প্রোমেটাফেজ, তারপর হচ্ছে তৃতীয় ধাপটা মেটাফেজ। 4 নাম্বার তারপরে ঠিক পরের ধাপটা হচ্ছে অ্যানাফেজ এবং সর্বশেষ ধাপটা হচ্ছে টেলোফেজ। তো শিক্ষার্থীরা, আমরা যদি এগুলোকে আলাদাভাবে প্রত্যেকটার দরকার নেই, আমাদের প্রোফেজ সম্পর্কে যদি জানতে চাই, এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। অর্থাৎ এখানে যে 5টা ধাপের কথা বলা হয়েছে, 5টা ধাপের মধ্যে সবচেয়ে বড় বা দীর্ঘস্থায়ী ধাপটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজ এই প্রোফেজে নিম্নলিখিত ঘটনাগুলি ঘটে। কি? এইগুলো কোষের নিউক্লিয়াস আকারে বড়। এই যে নিউক্লিয়াসটা, যেটা আমরা নিউক্লিয়াস দেখাচ্ছি, এটা আকারে বড় আকৃতির হয়। পানি বিয়োজনের পরে নিউক্লিয়াসের জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। যে আঁকাবাঁকা সুতার মতো অংশগুলো সৃষ্টি, এগুলোকে ক্রোমোজোম বলে। এগুলোকে কি বলে? এই যে আঁকাবাঁকা যেগুলো সৃষ্টি হয়েছে, আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এটা কি তৈরি করে? কতগুলো, এগুলো কি বলে? ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলোকে সেন্ট্রোমিয়ার নামক একটা বিন্দুতে যুক্ত করা হয়। পূর্বে মাতৃকোষে অবস্থান এমন থাকে, আর ধাপের শুরুতে মাতৃকোষে অবস্থানটা এমন হয়। তাহলে আমরা কি দেখতে পেয়েছি এখানে? যে প্রোফেজ ধাপের পূর্বে শুধু কি ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারছো তোমরা? আমরা দেখতে পেয়েছি। এখন আসি, আমরা এই দুটি ধাপ সম্পর্কে যদি একটু চিন্তা করি, এখন বলতে পারবে তোমরা প্রোফেজ ধাপের শেষ এরকম, আর প্রোমেটাফেজের ধাপে যখন প্রোফেজ থেকে শেষ করে সেই কোষ বিভাজন প্রোমেটাফেজে যায়, শুরুতে সেটা দেখতে এমন আকৃতি মনে হয়। অর্থাৎ এই ধাপটা হচ্ছে প্রথমত স্বল্পস্থায়ী। তাহলে স্বল্পস্থায়ী হচ্ছে প্রোমেটাফেজ। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত এখানে। এই ধাপে কোনো নিউক্লিয়ার পর্দা থাকে না। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে কোষের উত্তরে। কোষের উত্তরে কি থেকে বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে, মানে এখানে তন্তু আসে। এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাকে বলে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কি বলে? বিষুবীয় অঞ্চল বলে। আমরা এখানে বলেছি মেরু অঞ্চল। এই যে বিষুবীয় অঞ্চল এখানে দেখানো হচ্ছে প্রোমেটাফেজ মেটাফেজের, যেটাকে বলে কি
বিষুবীয় অঞ্চল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি ভালো করে, তাহলে আমাদের খুবই সহজ হবে আমাদের পরীক্ষায় বা জানার জন্য। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কি বলে? বিষুবীয় অঞ্চল বলে, রাইট? তাহলে এই দুটো ধাপের মধ্যে পার্থক্য আমরা জেনেছি প্রোমেটাফেজ এবং মেটাফেজের মধ্যে। আমাদের এখানে প্রদর্শিত এই মেটাফেজ হচ্ছে প্রাণীকোষের ক্রোমাটিড যেটা বলছি সেন্ট্রোমিয়ার থাকে, এগুলো সেন্ট্রোমিয়ার। এখন আসি এই মেটাফেজ এবং অ্যানাফেজ থেকে তার পরবর্তী ধাপটা যদি আমরা যাই মেটাফেজে, ক্রোমোজোম গুলো মেটাফেজে স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ার সাথে তন্তু দিয়ে এসে আটকে থাকে এখানে। এই ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখায়। ক্রোমোজোম গুলো এখানে খাটো এবং মোটা। এই যে দেখাচ্ছে এখানে, দেখা গেল যেটি অপত্য ক্রোমোজোম। আচ্ছা, এখন অ্যানাফেজ ধাপ দেখার জন্য আমরা একটা ভিডিও দেখি, আবার এখানে দেখে নেব। অ্যানাফেজ সবাইকে দেখি অ্যানাফেজ কিভাবে কোষগুলো বিভাজিত হয় এবং তার পরিচিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে নিউক্লিয়াস গুলো ভেঙে যায় অ্যানাফেজের মধ্যে, যে ভেঙে গিয়েছে প্রত্যেকে ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। এই ক্রোমাটিড গুলো একটা থেকে একটা আলাদা হয়ে যায়, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থার প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। ঠিক আছে, আমরা দেখে নিলাম অ্যানাফেজ। এখন এখানে অ্যানাফেজ, টেলোফেজ হচ্ছে অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় টেলোফেজের বিপরীত মেরুতে। এরপর উভয় মেরুর ক্রোমোজোম গুলোকে ঘিরে নিউক্লিয়াস পর্দা
নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে, প্রাণীকোষে উভয়মিলিত একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? মাইটোসিস যখন কোষ বিভাজন ঘটে, ক্রোমোজোমের অবস্থানগুলো কেমন, ক্রোমোজোমগুলো কি অবস্থায় থাকে, আমরা এখানে সেগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেগুলো এখানে যে ধাপগুলো দেখেছি ক্রোমোজোরে, এই ধাপগুলো আলোকে আমি এখানে 5টা ছবি দেওয়া হয়েছে। এই ছবিগুলো ব্যবহার করে প্রোমেটাফেজ, অ্যানাফেজ এবং মেটাফেজ ধাপের মডেল তৈরি করবে। তোমরা একটু খেয়াল করলে নিশ্চয়ই পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যতটুকু দেখেছি পড়েছি তার আলোকে আমরা যদি জিজ্ঞাসা করি পর্যায়ক্রমে ধাপগুলোর নাম বলবে, প্রথম ধাপটা আমাদের কি ছিল? আমাদের 4টা ধাপে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। নিশ্চয়ই, ভেরি গুড। ওকে, গ ও ঘ ধাপে 2টি পার্থক্য উল্লেখ ধাপের নাম, এবং আমাদের বলা হয়েছে গ এবং ঘ। তাহলে গ এবং ঘ এই ধাপটা আমাদের কি ছিল? গ নম্বর ধাপটা ছিল অ্যানাফেজ আর ঘ নম্বরটা হচ্ছে টেলোফেজ। ফাইন। এই অ্যানাফেজের একটা বৈশিষ্ট্য কি বলতে পারবে? অ্যানাফেজে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত, প্রত্যেকটি ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার থাকে এখানে। অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় অন্যদিকে টেলোফেজে, রাইট? এখন খ ঘর মধ্যে পার্থক্য কি? খটা কি? খটা হচ্ছে আমাদের মেটাফেজ, আর ঘটা তো আমরা বলেছি টেলোফেজ। তাহলে মেটাফেজের মধ্যে কি আছে? ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা, রাইট? এটা হচ্ছে মেটাফেজে। আর আমাদের টেলোফেজে রয়েছে কি? টেলোফেজে একটু আমরা আগে বলেছি উভয় মেরুর ক্রোমোজোম গুলো ঘিরে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে, প্রাণীকোষ উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, ভেরি গুড। এরপরে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে মিওসিস। আমাদের মিওসিস কোষ বিভাজন। মিওসিসটা কি জানার জন্য আমাদেরকে একটু খেয়াল করলে আমরা দেখবো যে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সামনে থাকে। বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে। যদি জনন কোষের ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তাহলে জাইগোট কোষে জীবটির ক্রোমোজোম দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। মিওসিস কোষ বিভাজনে জনন কোষ ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবতা বজায় থাকে। জনন কোষের সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রে কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের ক্রোমোজোম সংখ্যার এই অবস্থাকে হ্যাপ্লয়েড বা এন বলে। এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে হ্যাপ্লয়েড কাকে বলে। তাহলে আপনি হ্যাপ্লয়েড কাকে বলতে পারবেন নিশ্চয়ই, যে কি জনন কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের ক্রোমোজোম সংখ্যার যে যে অবস্থাটা হয় তাকে বলা হয় হ্যাপ্লয়েড। এটা কি এন দ্বারা সিদ্ধ করা হয়। যখন দুটি হ্যাপ্লয়েড কোষে মিলন ঘটে তখন সেই অবস্থাকে ডিপ্লয়েড বলে, তখন এটাকে সূচিত করা হয় 2n দ্বারা। এই মিওসিসের বৈশিষ্ট্য কি? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ, হ্যাপ্লয়েড জীবের জাইগোট মিওসিস ঘটে। এই ধরনের কোষ বিভাজন একটি কোষ থেকে 4টা কোষের সৃষ্টি। মিওসিস কোষ বিভাজনে একবার বিভক্ত হয় যখন নিউক্লিয়াস 2বার বিভক্ত হয়। এখানে সৃষ্ট 4টা কোষের নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে মাইটোসিস এবং মিওসিস যেটা আমরা একটু দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, এটা মূলত কোষ বিভাজন বা কোষ কারণে হয়ে থাকে। আমাদের এই অধ্যায়ে আর একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে বংশগতি নির্ধারণে ক্রোমোজোম। আমরা এতক্ষণ যা পড়েছি তার সাথে এটা খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ।
এখন একটা প্রশ্ন হচ্ছে, বংশগতির বৈশিষ্ট্য কাকে বলে? অর্থাৎ খুব সাধারণত মা বাবার কিছু বৈশিষ্ট্য দিয়ে সন্তানদের এরা পেয়েই থাকে। মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলা হয়। আর সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। পরবর্তী মানে এই কাল্পনিক বংশগতির বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিদের সঞ্চারিত হয়। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে প্রথম যিনি বংশগতি ধারা সম্পর্কে প্রবর্তন দেন তিনি হচ্ছেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়। তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেলকে। এবার আসি আমরা নিউক্লিক অ্যাসিড কয় রকমের? 2 রকমের। এটা ডিএনএ, এটা হচ্ছে আরএনএ। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এই দুটোই ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। মূলত এগুলোর কারণেই চারিত্রিক বৈশিষ্ট্য, প্রকৃতির ধরন ইত্যাদি ভিন্ন থেকে ভিন্নতর হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে আমাদের পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখানে যেটা জেনেছি, প্রাণীদের স্নায়ু টিস্যুর স্নায়ুকোষ, স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা কোষ বিভাজন ঘটে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মনে রাখতে হবে যে কোথায় কোথায় কোষ বিভাজন ঘটে না। প্রাণীদের স্নায়ু টিস্যুর স্নায়ুকোষ, স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। আমরা যেটা পড়েছি সেটার আলোকে তোমরা পূর্বে বাড়িতে বসে জীবের দৈহিক বৃদ্ধিতে মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা লিখবে এবং লিখে আমাদের অনলাইন স্কুলের তোমরা জমা দিতে পারো, অথবা বাড়িতে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে নিতে পারো। তো আজকাল নয়, আবার আরেকদিন হাজির হবো অন্য একটা ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা সুখে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে সুস্থ রাখো।